প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি তিন গোয়েন্দা, ভলিউম ২৮। আরও একটি গল্প। গল্পের নাম ভ্যাম্পায়ারের দ্বীপ। আগে চলো পিৎজা খেতে যাই, মোসা বলল। আজকাল ওদের পিৎজাগুলো আরো ভালো হয়েছে। বিপ আর মাশরুম দিয়ে যা বানায় না, ওর বলার ধরনে বুঝিয়ে দিল জিভে পানি এসে গেছে। হাসলো রবিন। বেরিয়েই আগে খাওয়ার চিন্তা, তো আর কিসের চিন্তা করব? খাওয়াই তো জীবন। মশার কথায় সায় দিয়ে বলল টনি হাওয়াই। ঝাড়ুর শলার মতো খাড়া খাড়া চুলে আঙুল চালানোর চেষ্টা করলো। ছেটে এত খাটো করে ফেলেছে, আঙুল ঢোকেই না। ওদের পিৎজা আমারও খুব ভালো লাগে, প্রায়ই খাই। আবার মাথা ঝাঁকালো রবিন। সেটাও জানি, তোমাকে চিনতেও কি আর বাকি আছে নাকি আমার? পিৎজা খুব আমার মোটেও ভালো লাগে না, জানিয়ে দিল টনির ছোট বোন সিসি। বছর ৭ বয়স, কিন্তু পাকা পাকা কথা বলার ওস্তাদ। পিৎজা তো আরও পচা। স্কুলে গরমের ছুটি হতেই খালার বাড়ি বেড়াতে চলে গিয়েছিল সিসি। সেজন্য বাবা মা আর ভাইয়ের সাথে একসঙ্গে আসেনি। দুদিন হলো ওর খালাতো ভাই রেখে গেছে ওকে স্যান্ডি হলোতে। এসে ভাইয়ের পেছনে লেগেছে সিসি। ভাই যেখানে যায় তারও সেখানে যাওয়া যায়। নিতে চায় না টনি, কিন্তু না নিলে মায়ের ধমক খেতে হয়। কি আর করে বেচারা, নিতে বাধ্য হয়। খেকিয়ে উঠল টনি। চুপ, তোমাকে কেউ জিজ্ঞেস করছে না। আইসক্রিম খোরের পিৎজা খুব ভালো লাগার কারণ নেই। মেইন স্ট্রিট ধরে হাঁটতে হাঁটতে চারপাশে তাকাতে লাগলো রবিন। সেই আগের মতোই আছে স্যান্ডি হলো। মিনি মার্কেটটা ছাড়া আর কোথাও তেমন কোনো পরিবর্তন নেই। আজই রকি বিচ থেকে মুসার সঙ্গে এসে হাজির হয়েছে সে। জিনাকে ভ্যাম্পায়ারের দ্বীপ থেকে উদ্ধার করে আনা হয়েছে ৭ দিন আগে। তার অবস্থা দেখে সেদিনই তাকে নিয়ে রকি বিচে ফিরে গেছেন তার বাবা মা। সঙ্গে গিয়েছিল মুসা। জিনার মাথায় গোলমাল দেখা দিয়েছে। কোনো কথা মনে করতে পারে না, উল্টো পাল্টা আচরণ করে। বাধ্য হয়ে তাকে মেন্টাল হোমে ভর্তি করতে হয়েছে। ডাক্তারের ধারণা, বিষাক্ত কোনো কিছু রক্তে ঢুকে যাওয়াতে মাথায় গোলমাল দেখা দিয়েছে জিনার। ভ্যাম্পায়ারের কথা ডাক্তার কিংবা জিনার আব্বা আমাকে বলতে যায়নি মোসা। তাকেও যদি পাগল ভেবে হাসপাতালে আটকে রাখে এই ভয়ে। জন আর লীলার কথাও গোপন রেখেছে। তবে কিশোর আর রবিনকে সব ঘটনা খুলে বলেছে সে। ভ্যাম্পায়ারের কথা বিশ্বাস করেনি দুজনের কেউই। তবে কোনো একটা রহস্য যে আছে এ ব্যাপারে কিশোর নিশ্চিত। মুসা আর রবিনের সঙ্গে আসতে পারেনি সে। জরুরি কাজে রাশেদ পাশার সঙ্গে কোথায় নাকি যেতে হবে। রবিনকে নিয়ে স্যান্ডি হলেতে ফিরে যেতে বলেছে মুসাকে। তদন্ত চালিয়ে যেতে বলেছে। সময় করতে পারলে সে নিজেও স্যান্ডি হলেতে চলে আসবে। গালে এসে লাগছে ভেজা নোনা বাতাস। লম্বা বাদামি চুল উঠছে রবিনের। কেঁপে উঠল। বাপরে, খুব ঠান্ডা, শীত লাগছে। শীতেই তো মজা, টনি বলল। খোলা সৈকতে অগ্নিকুণ্ডের পাশে বসছে আরাম। ঠান্ডা পড়লে পার্টি জমে জমে ভালো। সবগুলো পাগল, সিসি বলল। নইলে শীতের মধ্যে কেউ করে এসব? ঘরে লেপের নিচে থাকা অনেক আরাম। তাহলে সেটাই থাকতি, আমাদের সঙ্গে এলি কেন? আমার ইচ্ছে। তাহলে ওদেরও ইচ্ছে। কোনটা বেশি আরাম তোর কাছে জিজ্ঞেস করবে নাকি? করলে ভালো করত। কথা শেষ না করেই চিৎকার করে উঠল সিসি। দেখ দেখ, ওই যে আইসক্রিমের দোকান। নতুন হয়েছে তাই না টনি?
আগেরবার কিন্তু দেখিনি। ভাইকে নাম ধরে ডাকে সিসি। ভাইয়া ডাকতে বললে ডাকে না, বলে ওসব পুরানো ঢং তার ভালো লাগে না। নাম ধরে ডাকাটা অনেক বেশি আধুনিক। মুচকি হাসলো রবিন। ভাই বোনের এই ঝগড়া ভালোই লাগছে ওর। টনিকে বোকা বোকা লাগছে। প্রিন্সেস এর আইসক্রিম পার্লার আর ভিডিও আর্কেডের দিকে তাকিয়ে চোখ চকচক করছে সিসির। ভাইয়ের হাত আঁকড়ে ধরে কোকো শুরু করলো। টনি, দে না একটা আইসক্রিম কিনে। বেশি করে যদি দিস, যা, আজ থেকে তোকে ভাইয়া ডাকাই শুরু করব। ঘোত করে টনি বলল, পরে দিবি তো? দেখা যাক তুই কতখানি জ্বালাতন করিস। দেয়া না দেয়া তার উপর নির্ভর করবে। মেইন স্ট্রিটের শেষ মাথায় গিয়ে ঘুরে আবার যেদিক থেকে এসেছিল সেদিকে ফিরে চলল ওরা। মিনি মার্কেটটায় লোকের ভিড় তেমন নেই। সৈকতে চলে গেছে সব। এখানে তো আর কেনাকাটা করতে আসে না টুরিস্টরা, বেড়াতেই আসে। গরমকালটা এখানে ভালোই কাটতো, অন্য মনস্ক ভঙ্গিতে বলল মোসা। যদি না, থাক থাক, কি বলতে চাই মোসা বুঝে ফেলেছে রবিন। তাড়াতাড়ি বাধা দিল। এখনো সব কথা? কি কথা জানতে চাইল টনি। বললাম তো থাক, তার চেয়ে বরং নাটকের কথা বলো। হচ্ছে তো এবার? হ্যাঁ হবে, না হওয়ার কোনো কারণ নেই। কবে লোক বাছাই করা হবে? 2-1 দিনের মধ্যেই ঘোষণা দেবেন মিসেস রক। নাটকের কথা শুনতে আমার ভাল লাগে না, সিসি বলল। তুই থাম, ধমক দিল টনি। কোনোটাই তো তোর ভালো লাগে না, তাহলে এসেছিস কেন? লাগে তো, বেড়াতে আমার, বেড়াতে আর আইসক্রিম খেতে। চুপ থাক, নইলে পাবি না। মেইন স্ট্রিট থেকে বেরিয়ে ডানে মন নিল ওরা। এগিয়ে চলল সৈকতের দিকে। গোমরা মুখে তিনজনের পিছে পিছে চলল সিসি। আইসক্রিম ছাড়া সৈকতে যেতে মোটেও ইচ্ছুক নয় সে। একটা উঁচু বালিয়াড়ির গায়ে কাঠের সিঁড়ি আছে, সেটা বেয়ে উঠতে শুরু করলো ওরা। একজনের ভারে মরমর করে উঠল পুরানো সিঁড়ি। এতজনের ভারে মরমর করে উঠল পুরানো সিঁড়ি। ভেঙে পড়ার হুমকি দিতে লাগলো। চারপাশে তাকালো রবিন। ওরা বাদে আর কেউ নেই সৈকতে, তবে আসবে। রাত বাড়লে ভিড় বাড়ে। চাঁদের আলোয় ঢেউয়ের মাথাগুলোকে লাগছে রূপালি মুকুটের মতো। দূরে দেখা যাচ্ছে পাথরের জেটি। সাগরের মধ্যে বেশ অনেকখানি ঢুকে গেছে। কিসের শব্দ? আচমকা এমনভাবে কথাটা বলল রবিন, মুসা আর টনি দুজনেই চমকে উঠল। ভয় পেয়ে গেল সিসি। শব্দটা কানে গেছে সবারই। অসংখ্য ডানা ঝাপটানোর আওয়াজ। ওই দেখো, আকাশের দিকে হাত তুলল সিসি। ওরে বাব্বা, কত বাদুর রে! মুসাও দেখছে। আতঙ্কের ঠান্ডা শিহরণ বয়ে গেল তার মেরুদণ্ড বেয়ে। তাকিয়ে আছে ওগুলোর দিকে। অবিশ্বাস্য দৃশ্য, বিড়বিড় করল রবিন। আগেরবার কিন্তু এত বাদুর ছিল না এখানে। কি বলেছিলাম? প্রায় ফিসফিস করে বলল মোসা। বিশ্বাস তো করনি। তুমি যা বলেছ এখনো করছি না। পৃথিবীর বহু জায়গাতেই এরকম বাদুরের ঝাঁক দেখা যায়। বাদুরের সঙ্গে ভূতের কাল্পনিক সম্পর্ক আছে বটে, কিন্তু বাস্তবেও আছে এ আমি বিশ্বাস করি না। ভাইয়ের গা ঘেঁষে বসল সিসি। শীতে না ভয়ে বোঝা গেল না, তবে যতদূর জানে মোসার রবিন, ভয়ডর একটু কমে আছে মেয়েটার। আসছে তো আসছেই। বাদুরের ঝাঁক চাঁদ ঢেকে দিয়েছে। সৈকত অন্ধকার। ধীরে ধীরে কমে এলো বাদুর। পেছনের পাহাড়ের দিকে চলে গেল, আবার বেরিয়ে এলো চাঁদের মুখ। কোত্থেকে এলো ওগুলো? মৃদু স্বরে জিজ্ঞেস করলো সিসি। সাগরের মাঝের দ্বীপটা থেকে, মোসা বলল। বাদুরের অত্যাচার আর ভ্যাম্পায়ারের ভয়ে
ওখানকার সব মানুষ পালিয়েছে। পুরো বাড়িগুলো এখন। প্রসঙ্গটা চাপা দেওয়ার জন্যে রবিন বলল, এতদিন হলো পড়ে আছে, সিনেমার লোকেরা দেখে না নাকি দ্বীপটাকে? হরর ছবির চমৎকার শুটিং করতে পারত। তা পারত, টনি বলল। তেমন করে নজরেই পড়েনি হয়তো কারো, তাই আসেনি। সিনেমা থেকে আবার নাটকের প্রসঙ্গ এসে পড়ল। স্যান্ডি হলতে একটা থিয়েটার আছে, সামার থিয়েটার। গরমের সময় প্রতি বছরই তাতে ছেলে মেয়েদের দিয়ে নাটক করানো হয়। এবারেও হবে। স্থানীয়রা তো থাকেই, যারা বেড়াতে আসে তাদের মধ্যে থেকেও অভিনয়ের জন্য লোক নেওয়া হয়। কি নাটক করছে ওরা? জানতে চাইল রবিন। বই পড়া ছাড়াও নাটক, গান এসবের প্রতি বিশেষ আকর্ষণ আছে তার। কিছুদিন একটা গানের কোম্পানিতে পার্ট টাইম চাকরিও করেছে। আবার ওরা ডাকছে যাওয়ার জন্যে। নাইট অব দ্য ভ্যাম্পায়ার নাটকের নাম বলল টনি। কান খাড়া করে ফেলল মুসা। কাহিনীটি কি? কি আর হবে? যে প্রসঙ্গটা চাপা দিয়ে রাখতে চাইছিল রবিন, সেটা আবার উঠে পড়ছে দেখে তাড়াতাড়ি বলল, ভ্যাম্পায়ার রক্ত খাওয়ার কাহিনী। ওরা তো ওই একটা কাজই পারে। এত কিছু থাকতে ভূতের গল্প? আর কোনো কাহিনী খুঁজে পেলেন না মিসেস রথরক? এটা সেরকম না, টনি বলল। নামটা ভয়ঙ্কর হলেও আসলে হাসির নাটক। আরো কিছুক্ষণ কথা বলার পর উঠে দাঁড়ালো মোসা। চলো ওঠা যাক। কোথায় যাব? জিজ্ঞেস করলো টনি। আর রে, আমার খিদে পেয়েছে। আমারও, বলেই বোনের দিকে তাকালো টনি। কিন্তু যত মুশকিল এই মেয়েটাকে নিয়ে। ঝামেলা। ওর জ্বালায় না পারবো রেস্টুরেন্টে ঢুকে ভালো মন্দ কিছু খেতে, না পারবো আর্কেডে খেলতে। ও, আমি ঝামেলা? বিরক্তির কারণ। ঝাঁঝিয়ে উঠল সিসি। বেশ, আমি থাকবই না, গেলাম বাড়ি চলে। আতকে উঠল টনি। না না, যাস নে। একা গেলে মা আর আমাকে আস্ত রাখবে না। তাহলে আর উপায় কি? আমাকে নিয়েই যেতে হবে তোদের। যাব, তবে ঝামেলা করতে পারবি না। করব, আইসক্রিম কিনে না দিলে। বাড়ি ফিরে গিয়ে মাকে বলবো তুই আমাকে সারা পথ ধমকাতে ধমকাতে নিয়ে গেছিস। কত বড় মিথ্যুক রে! ধমকালাম আবার কখন? তুই তো চ্যাটাং চ্যাটাং কথা বলে পিত্তি জ্বালাচ্ছিস। আবার গালাগাল? চ্যাটাং চ্যাটাং না। বেশ, যাচ্ছি বাড়ি ফিরে। খপ করে বোনের হাত ধরে ফেলল টনি। দেখ সিসি, কাজটা তুই ভালো করছিস না। ব্ল্যাকমেইল হয়ে যাচ্ছে কিন্তু। কোন মেইল হচ্ছে তা বুঝি টুঝি না, তবে আমি সঙ্গে যাব। আমার যা ইচ্ছে বলবো, সাফ কথা। টিচার বলেছেন স্বাধীনভাবে কথা বলা মানুষের গণতান্ত্রিক অধিকার। নাও হয়েছে। হতাশ ভঙ্গিতে কপাল চাপড়ালো টনি। এবার ওনার কাছে রাজনীতিও শুনতে হবে। অপরাধ হয়ে গেছে সিসি, মাফ করে দে। তোর মরিচ গোলানো কথার তীর বন্ধ করে এবার রেহাই দে। চল, দেব তোকে আইসক্রিম কিনে। হাসি ফুটল সিসির মুখে। যা, দিলাম মাফ করে। তবে একটা আইসক্রিমে আর চলবে না এখন। যতগুলো বলবো দিতে হবে। দীর্ঘশ্বাস ফেলে বলল টনি, চল দেব। ঠান্ডা লেগে তোর টনসিল পচে মরলে আমার কি? হাসতে হাসতে বলল সিসি, তখনও মা তোকেই বকবে। বলবে আমাকে ভোগানোর জন্যে ইচ্ছে করে বেশি বেশি আইসক্রিম কিনে দিয়ে আমার টনসিল তুই পচিয়েছিস। 2 7 দিন পর। ছায়ায় লুকিয়ে আছে মেয়েটা। ছোট্ট নাক, কালো চুলের লম্বা বেনি। গায়ের রং আমেরিকানদের মতো ফর্সা নয়, বরং কিছুটা বাদামি। দেখছে সে, অপেক্ষা করছে। দুটো মেয়ে এগিয়ে আসছে। একজনের লম্বা লাল চুল, চাঁদের আলোয় চকচক করছে। এগিয়ে আসতে আসতে দ্বিতীয় মেয়েটার দিকে তাকালো সে। এই মেয়েটার সোনালি কোকড়া চুল,
মুখের চামড়া মসৃণ ফ্যাকাশে, হাঁটার সময় নাচে চুলগুলো। খুব খিদে পেয়েছে, বলল সোনালি চুল মেয়েটা। আর সহ্য হয় না। কখন যে পাবো কে জানে। পাওয়া যাবে শীঘ্রই, দ্বিতীয় মেয়েটা বলল। লোকজন তো আর কম নেই। ইস, যা খিদে লেগেছে, আর সহ্য করতে পারছি না। দেখা দেওয়ার সময় হয়েছে, ভাবলো বাদামি মেয়েটা। ছায়া থেকে বেরিয়ে এগিয়ে গেল অন্য মেয়ে দুটোর দিকে। হায়, চোখ চকচক করে উঠল লাল চুল মেয়েটার। দুজনেই দৌড়ে আসতে শুরু করলো। ওই যে এসে গেছে খাবার, সঙ্গের মেয়েটাকে বলল লাল চুল মেয়েটা। বেশিক্ষণ আর না খেয়ে থাকতে হবে না। দাঁড়িয়ে গেল বাদামি মেয়েটা। তার দুই পাশে এসে দাঁড়ালো মেয়ে দুটো। ঠোঁট ফাঁক হলো, সদন্ত দেখা গেল। লাল চুল মেয়েটার তাড়াহুড়ো বেশি। শিকারের গলার শিরায় দাঁতের চোখা মাথা ফুটিয়ে দিতে মুখ বাড়ালো। ধমকে উঠল বাদামি মেয়েটা। গাধা কোথাকার, নিজের দলের লোককে চিনতে পারো না? দ্বিধায় পড়ে গেল মেয়ে দুটো। মুখ সরিয়ে নিল লাল চুল মেয়েটা। কয়েকদিন আগে আমিও তোমাদের একজন হয়ে গেছি, বাদামি মেয়েটা জানালো। ও, হতাশ ভঙ্গিতে বলল লাল চুল মেয়েটা। পেটের খিদে চোখে ফুটেছে ওদের। তোমার নাম কি? জিজ্ঞেস করলো সোনালি চুল মেয়েটা। দলে ঢুকিয়েছে কে? আমি কণিকা, বাড়ি ইন্ডিয়ায়। জন ঢুকিয়েছে আমাকে। ও জন, বেচারা, আগুনে পুড়ে মরল শেষ পর্যন্ত। বস তো ওর জন্যে রোজই দুঃখ করে। দলের সেরা এজেন্ট ছিল, কতজনকে যে ঢুকিয়েছে, কিন্তু তোমার নাম তো কখনো শুনিনি ওর মুখে। এতজনকে ঢোকালো, কজনের নাম আর বলবে? তা ঠিক। তাছাড়া আমরা এসেছি দিন তিনেক হলো। গত বছরের পর আর জনের সঙ্গে দেখা হয়নি আমাদের। ওর সঙ্গে লীলাও মারা গেছে। ওদের মৃত্যু রহস্যময়। কি করে মারা গেছে কাউন্টও জানেন না। যে বাড়িটাতে ছিল ওরা, আগুন লেগে পুরো বাড়িটাই পুড়ে গেছে। কোনো সূত্রই পাওয়া যায়নি। তোমাদের নাম কি? আমি কিমি, পরিচয় করিয়ে দিল সোনালি চুল মেয়েটা। ও ডলি। সদন্ত দেখিয়ে হাসল ডলি। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে কণিকার দিকে। বোঝার চেষ্টা করছে কণিকা সত্যি কথা বলছে না মিথ্যে। জল জল করছে চোখ, তাতে রাজ্যের খিদে। কণিকাও চোখ সরাচ্ছে না ওর চোখ থেকে। হেসে নিজের সদন্ত দেখিয়ে দিল। এখানে দাঁড়িয়ে শুধু শুধু সময় নষ্ট করছি আমরা, ডলি বলল। আমার রক্ত দরকার, খিদে পাগল হয়ে যাচ্ছি। এখনই চলো। হ্যাঁ চলো, বলল কিমি। রাস্তার সমতলে উঠে যাওয়া বালিয়াড়িটায় চলল ওরা। বছরের এই সময়টায় আমার ভীষণ খারাপ লাগে, শুকনো গলায় বলল ডলি। খাবার নেই, কিছু নেই, শুধু রক্ত খেয়ে থাকতে হয়। মানুষকে পটিয়ে রক্ত জোগাড় করা যে কি কঠিন কাজ। রাস্তায় উঠল ওরা। শহরের মেইন রোডের দিকে এগোলো। সাইড ও ওয়াক দিয়ে হেঁটে যাচ্ছে অনেকে। দুজন তরুণ তরুণী হাঁটছে, মাঝে একটা বছর চারেকের মেয়ে। দুদিক থেকে দুজনে হাত ধরে রেখেছে বাচ্চাটার। হার্ড রক টি শার্ট গায়ে দুটো মেয়ে হাঁটছে গা ঘেঁষাঘেঁষি করে। একজোড়া পৌর দম্পতি হেঁটে যাচ্ছে দোকানগুলোর সামনে দিয়ে। দোকানের উইন্ডোর দিকে নজর, কিছু কিনবে বোধ হয়। ওদের কাউকে ধরা যায় কিনা ভাবছে ডলি। হাত চেপে ধরল কিমি। ওই দেখো শিকার। খানিক দূরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ওদের সমবয়সী তিনটে ছেলে। পেছন পেছন হাঁটছে 7-8 বছরের একটা ছোট্ট মেয়ে। সবচেয়ে লম্বা ছেলেটা নিগ্রো,
পেশি দেখে বোঝা যায় নিয়মিত ব্যায়াম করে অ্যাথলিট। দ্বিতীয় ছেলেটাও লম্বা, মাথায় খাটো করে ছাটা চুল। আর তৃতীয় ছেলেটা হালকা পাতলা, গোলগাল চেহারা, বাদামি চুল। মাথা নেড়ে চুল ঝাঁকিয়ে মৃদু হেসে ডলি বলল, ওদের পটানো যেতে পারে, কি বলো? চলো চেষ্টা করে দেখা যাক, বলল কিমি। 3। ছেলেগুলোর দিকে এগোলো 3 ভ্যাম্পায়ার। কাছাকাছি এসে ডাকলো কিমি, হায়। ফিরে তাকালো ছেলেগুলো, মেয়েদের আসতে দেখে দাঁড়ালো। বাদামি চুল ছেলেটা জিজ্ঞেস করলো, আমাদের বলছো? অকারণে খিলখিল করে হাসলো কিমি। এখানে তোমরা ছাড়া আর কে আছে? বেড়াতে এসেছো বুঝি? মোরগের মতো ঘাড় কাত করে লাল চুল নাচিয়ে হাসলো ডলি। আমরাও বেড়াতে এসেছি। আমি লেবার ডে পর্যন্ত থাকব। ও, হাত বাড়িয়ে দিল বাদামি চুল ছেলেটা। আমি রবিন, রবিন মিলফোর্ড। কোন শহর থেকে এসেছো তোমরা? রকি বিচ। আর আমি হানিকম থেকে। শুনতে তো নামটা মিষ্টিই লাগছে। জায়গাটাও মিষ্টি নাকি? আছে মোটামুটি। আমাদেরটাও মোটামুটি, খুব খারাপও না, খুব ভালোও না। সঙ্গীদের পরিচয় করিয়ে দিল রবিন। নিগ্রো ছেলেটাকে দেখিয়ে বলল, ও মোসা আমান, আর এ হলো টনি হাওয়াই, ও সিসি, টনির বোন। হাই, হ্যালো। হাত মেলানো ইত্যাদি শেষ করে শিশলে কণিকা জিজ্ঞেস করলো, যাচ্ছ কোথায় তোমরা? শহরে, জবাব দিল রবিন। নাটকের জন্য প্লেয়ার সিলেকশন করা হবে আজ। টেস্ট দেব। ও, ভালোই হলো, আমরাও ওখানেই যাচ্ছি। চলো একসঙ্গেই যাওয়া যাক। মুসার বাহুর ফাঁকে হাত ঢুকিয়ে দিল ডলি। শুধু শুধু হাসছে। এত দ্রুত আন্তরিক হতে চাওয়ার ব্যাপারটা মুসার কাছে স্বাভাবিক মনে হলো না। এখানে অবশ্য অপরিচিত সবাইকেই তার সন্দেহ। ওকে টেনে সরিয়ে নেয়ার চেষ্টা করলো ডলি। ভুরু কুচকে তাকালো মুসা, চিন্তিত। তর সইছে না। খিদেটা ডলির সত্যি খুব বেশি, বুঝতে পারল কণিকা। যেতে চাইছে না মুসা, অস্বস্তি বোধ করছে। মুস্কি হাসল কণিকা। বুঝতে পারছে মেয়েদের সঙ্গে সহজ হতে পারে না ছেলেটা। ভালো বিপদে পড়েছে বেচারা। মেয়ে মানুষের খপ্পর। টনি মোটামুটি স্বাভাবিক। কিমে যখন ওর হাত ধরল, মুসার মতো কুকড়ে গেল না, বরং হাসির জবাব দিল হাসি দিয়ে। রবিনের সঙ্গী হলো কণিকা। রবিন টনির চেয়েও স্বাভাবিক। মুসার মতো অস্বস্তি বোধ করছে না। সহজ ভঙ্গিতে কথা বলতে লাগলো কণিকার সঙ্গে। মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করতে কোনো অসুবিধা হয় না তার। চলো হাঁটি। মুসার হাত ধরে টানলো আবার ডলি। মেইন স্ট্রিট ধরে হাঁটতে লাগলো ওরা। বিচ এম্পোরিয়ামের উইন্ডোর সামনে দাঁড়ালো কিমি। বিকিনিগুলো খুব সুন্দর। ওর দিকে তাকিয়ে হাসলো ডলি। কিনবে নাকি? না। ফুস করে নিঃশ্বাস ছাড়লো কিমি। পয়সা নেই। স্যান্ডি হোলেতে এই প্রথম এলে বুঝি? মুসাকে জিজ্ঞেস করলো ডলি। না, আরো এসেছি। তাহলে তো তুমি সব জানো। গরমকালে নাকি এখানে অনেক লোক আসে, পার্টি টাটি হইচই হয় খুব। হ্যাঁ হয়, ভরে যায়। সৈকতে আগুন জেলে কাবাব বানিয়ে খায়, আড্ডা দেয়, নাচা কোদা করে। পাগল হয়ে যায় যেন সব। বুড়োগুলো ছেলে মানুষ হয়ে যায়। তাই নাকি? খুব মজা হবে এবার। খোলা জায়গার পার্টি আমার খুব ভালো লাগে। তোমরা সঙ্গে থাকলে আরো বেশি জমবে। জবাব না দিয়ে হাঁটতে থাকলো মোসা। মনে মনে হাসছে কণিকা। মোসাকে আগ্রহী করতে পারছে না ডলি। রবিনের দিকে তাকালো কণিকা। তুমি এসেছো আর? মাথা নাড়ল রবিন। এসেছি। কথা বলতে বলতে এগোলো ওরা। ডলি বারবার মুসাকে দল থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করছে। মুসাও সরতে নারাজ। আমি বাড়ি যাব। আচমকা তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল সিসি। ফিরে তাকালো সবাই।
ভুলেই গিয়েছিল যেন ওর কথা। এমনকি ওর ভাই টনিরও যেন মনে ছিল না। এত তাড়াতাড়ি কেন? আম্মা বলে দিয়েছে না 11টার পর যেন আর না থাকি। জোরে একটা নিঃশ্বাস ফেলে কিমির দিকে তাকিয়ে টনি বলল, তোমরা এগো, আমি চট করে ওকে বাড়িতে রেখে আসি। সিলেকশনের আগেই চলে আসব। সিসির দিকে তাকালো। চল জলদি। আর যদি রাতে কখনো সঙ্গে আসতে চাস তো ভালো হবে না বলে দিলাম। রোজ রোজ দুটো করে কোন আইসক্রিম আর একটা করে চকলেট যদি দিস আসতে চাইব না। অত পাবে না, একটা আইসক্রিম আর একদিন পর পর একটা করে চকলেট। কি ভেবে তাতেই রাজি হয়ে গেল সিসি। মুসা কোনো কথা জিজ্ঞেস করছে না দেখে ডলি আগ বাড়িয়ে বলল, নাটকের প্লটটা খুব পছন্দ হয়েছে আমার। মেইন একটা চরিত্র যদি পাই। জবাব দিল না মুসা। থিয়েটারে পৌঁছে গেল ওরা। মুসা আর রবিনকে বলল, ডলি তোমরা যাও, আমরা আসছি। থিয়েটারের দরজার দিকে এগিয়ে গেল দুই গোয়েন্দা। ফোঁস করে নিঃশ্বাস ফেলল ডলি। খিদে জ্বলে যাচ্ছে পেট। ভ্যাম্পায়ার হওয়ার যে এত যন্ত্রণা, আগে জানলে কে আসতো। খবরদার। চট করে কণিকার দিকে তাকালো কিমি, চোখে সন্দেহ। বিশ্বাস করতে পারছে না এখনো ওদের নতুন সঙ্গীকে। আবার ফিরল ডলির দিকে। এসব কথা বলো না, কে কোনখান থেকে শুনে ফেলবে। কাউন্ডাকুলার কানে চলে গেলে রক্ষা থাকবে না। ভ্যাম্পায়ার যখন হয়েই গেছি, মানুষের রক্ত খেয়ে ফেলেছি, এখন এগিয়ে যাওয়া ছাড়া উপায় নেই আমাদের। কি বলো কণিকা? মাথা ঝাঁকালো কণিকা। তা তো বটেই। যাই বলো, ডলি বলল, ওই মশাটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। কি স্বাস্থ্য, অনেক রক্ত শরীরে। ওর গলায় দাঁত ফোটাতে পারলে। চুটকি বাজালো সে। আহ, কিন্তু ও তোমাকে ভালো চোখে দেখছে বলে মনে হলো না, কণিকা বলল। তা ঠিক, অতিরিক্ত চালাক, ডলি বলল। সম্মোহনের অনেক চেষ্টা করেছি, চোখের দিকেই তাকাতে চায় না। এখানকার ভ্যাম্পায়ারের ব্যাপারে কিছু জানে নাকি কে জানে। জন আর লীলা মরার সময় কাউন্ট ডাকুলা এখানে ছিলেন না। তার ধারণা ওদের মরার ব্যাপারে এখানকার কারো হাত থাকতে পারে। মুসার কথা বলছো? অন্য কেউ হতে পারে। ভঙ্গিতে তো মনে হচ্ছে আমাকে সন্দেহ করছো নাকি? তোমার সঙ্গে কিন্তু কাউন্টের পরিচয় হয়নি এখনো, ঘুরিয়ে জবাব দিল ডলি। কোথায় থাকো সেটাও জানি না আমরা। কাউন্টের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেওয়ার কথা ছিল জনের, কিন্তু সেই তো নেই। চলো ভেতরে চলো। দেরি দেখলে মুসারা আবার অবাক হয়ে ভাববে আমাদের কি হলো। থিয়েটারের দরজার দিকে পা বাড়ালো কণিকা। 4 স্টেজের কিনারে হেলান দিয়ে দাঁড়িয়ে দেখছে সব মশা। 30-32 জন ছেলে মেয়ে আছে ঘরে, একসঙ্গে কথা বলছে সবাই, হইচই হাসাহাসি করছে। কোনজন ভাবছে সে। ওদের মধ্যে ভ্যাম্পায়ার কে আছে কি কেউ? সবার মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো। সামনের সারির ওই চটপটে মেয়েটাই কি সারাদিন কফিনে শুয়ে কাটিয়ে রাতে বেরোয়, নাকি ওই ছেলে দুটো চেঁচিয়ে পরস্পরের পিঠে চাপ্পড় মেরে উল্লাস করছে যারা? ও নিশ্চিত জন আর লীলাই শেষ নয়। ওদের দলে ভ্যাম্পায়ার আরও আছে। রিকিশরকে শেষ করেছে লীলা। জন দিচ্ছিল জিনাকে শেষ করে আরেকটু হলেই। অল্পের জন্য বেঁচেছে জিনা। বেটে মোটা মাঝবয়সী এক মহিলা গট গট করে হেঁটে এসে ঢুকলেন স্টেজে। সোনালি চুল ব্যান্ড দিয়ে বাঁধা। কোলাহল ছাপিয়ে চিৎকার করে বললেন তিনি, অ্যাটেনশন প্লিজ, আমার কথা শোনো তোমরা। ধীরে ধীরে কমে এলো চিৎকার, চেঁচামেচি, হট্টগোল। আমি মিসেস রক, স্যান্ডি হলোর এই কমিউনিটি থিয়েটারের পরিচালক। একসঙ্গে তোমাদের এতজনকে দেখে খুব ভালো লাগছে আমার।
নাটকটা সম্পর্কে বলতে আরম্ভ করলেন তিনি। আগ্রহ হারালো মোসা। অডিটোরিয়ামের সিটে বসা ছেলে মেয়েদের দিকে নজর ফেরালো আবার। ওসব হাসি মুখের যে কোনোটার আড়ালে লুকিয়ে থাকতে পারে মারাত্মক ষড়যন্ত্র। সুন্দর চেহারাগুলোর যে কোনোটা নিমেষে পরিবর্তিত হয়ে রূপ নিতে পারে ভয়াবহ দানবে। কেশে গলা পরিষ্কার করলেন মিসেস রথরক। আবার তার দিকে ফিরল মোসা। শুরু করা যাক, বললেন তিনি। রবিন মিলফোর্ড, উঠে এসো, তোমাকে দিয়েই শুরু করি। সিটের সারির পাশ দিয়ে মঞ্চের দিকে এগোলো রবিন, চেহারায় উত্তেজনার ছাপ। মঞ্চে উঠলে তার হাতে একটা কাগজ ধরিয়ে দিলেন মিসেস রথরক। তাতে সংলাপ লেখা। পড়া আর অভিনয় একসঙ্গে চালিয়ে যেতে হবে। শুরু করলো রবিন। মোছার চোখ ওর দিকে। পাশ থেকে চমকে দিল ডলি। মুসা, আমি এসে গেছি। ফিরে তাকালো সে। হাসি মুখে তাকিয়ে আছে ডলি। বলল, দেরি করে ফেললাম নাকি? না, মাত্র শুরু করেছে। রবিনই প্রথম। যে রকম ঢিলামি শুরু হয়েছে, কয়েক ঘন্টা লাগিয়ে দেবে। হয়তো দেখা যাবে আজ আর সবার টেস্ট নেয়াই হলো না। তুমি কোন পার্টটা করছো? ডলির গায়ের পারফিউমের গন্ধ পাচ্ছে মুসা। পরিচিত লাগছে গন্ধটা, মনে করতে পারছে না। আমার এসব নাটক ফাটক ভাল লাগে না। তবু যদি করতেই হয়, সবচেয়ে ছোটটা নেব। ডেলিভারি বয়। মাত্র 5 লাইনের সংলাপ। দিলে দিল, না দিলে নাই। লেডি ভ্যাম্পায়ারের পাঠ করার ইচ্ছে আমার, গর্বের সঙ্গে বলল ডলি। ডায়লগ আগেই নিয়ে গিয়ে মুখস্থ করে ফেলেছি। আশা করছি পেয়ে যাব চরিত্রটা। পরীক্ষা দেওয়া শেষ করে মঞ্চ থেকে নেমে এলো রবিন। ডলিকে জিজ্ঞেস করলো, কণিকা আসেনি? এসেছে, হাত তুলে দেখালো সে। ওই তো। আমাকে খুঁজছো? এগিয়ে এলো কণিকা। পেছনে কিমি। কেন খুঁজছো? জানতে চাইলো কণিকা। না, এমনি। এলে একসঙ্গে, তারপর আর দেখা নেই। ও, চলো বসি। আগের সিটটাই গিয়ে বসলো রবিন। পাশে কণিকা। কিমি বসলো টনির পাশে। মুসার দিকে তাকালো ডলি। লম্বা চুলে ঝাঁকি দিয়ে হেসে বলল, আবার সেই তুমি আর আমি একা। জবাব দিল না মোসা। মিসেস রথরক বললেন, টনি হাওয়ায় অভিনয় করবে? বলে ঘুরতেই ডলির উপর চোখ পড়ে গেল। ও, ডলিও এসে গেছো, ভালো। তোমার কথাই ভাবছিলাম। এখানকার ছেলেমেয়েদের অনেকেই তার পরিচিত। হ্যাঁ, এসেছি। এক পা এগিয়ে গেল ডলি। টনির আগে তুমি টেস্ট দিতে চাও? অসুবিধে নেই। টনি আগে গেলেও হয়। ঠিক আছে, তুমি এসো আগে, তোমার চরিত্রটা বড়। এগিয়ে গেল ডলি। মঞ্চের মাঝখানে গিয়ে দর্শকদের দিকে ফিরে হাসল। অনেকের মতো মুসাও তাকিয়ে আছে ওর দিকে। ভ্যাম্পায়ার হওয়া বড়ই কঠিন কাজ। সংলাপ বলার আগে লেকচার দিতে শুরু করলো ডলি। যে না হয়েছে সে বুঝবে না। গুঁয়ে উঠল সে। সবাই ভাবলো অভিনয় করছে ডলি, কিন্তু কণিকার কিমি বুঝতে পারছে গোঙানিটা সত্যি। খিদে এমন করছে। একটা বিশেষ দৃশ্য অভিনয় করে দেখাতে বললেন মিসেস রথরক। অভিনয় শুরু করলো ডলি। ভালোই, বলে উঠল মুসার কাছে দাঁড়ানো একটা মেয়ে। তবে অতি অভিনয় করছে। ফিরে তাকালো মুসা। মেয়েটা সুন্দরী। কখন এসে দাঁড়িয়েছে তার পাশে বলতে পারবে না। মঞ্চের দিকে চোখ থাকায় খেয়াল করেনি এতক্ষণ। মাথা ভর্তি কালো চুল। এত নিঃশব্দে এলো কি করে? ভ্যাম্পায়ার নাকি? ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলো মুসা। কি বললে? বললাম অতি অভিনয়। নাটক না হয়ে কার্নিভালের যাত্রা হয়ে যাচ্ছে। আসতে বলো, শুনতে পেলে দুঃখ পাবে। পায়ে পাক, ভুল তো আর বলিনি।
খুব বেশি আত্মবিশ্বাস মনে হচ্ছে তোমার? জবাবে হাসলো মেয়েটা। ডান হাতটা মোসার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমি অ্যানি। ওই চরিত্রটার জন্যই টেস্ট দেব আমিও। কয়েক মিনিট পর ডলিকে বিদায় করে দিয়ে মিসেস রথরক ডাকলেন, অ্যানিট ক্যামেরুন, এবার তুমি এসো। নড়ে উঠল অ্যানি। মুসার দিকে তাকিয়ে আরেকবার হেসে বলল, যাচ্ছি, দোয়া করো। হালকা পায়ে সিঁড়ি বেয়ে নিঃশব্দে মঞ্চে উঠল সে। ভ্যাম্পায়ার হিসেবে কাকে বেশি সন্দেহ করা উচিত ভাবতে লাগলো মুসা। ডলি না অ্যানি? অ্যানিই হবে। ডলি অতিমাত্রায় সরব, অ্যানি শান্ত, ছায়ার মতো নিঃশব্দ চলাফেরা তার। অ্যানি অভিনয় শুরু করতেই নীরব হয়ে গেল সমস্ত অডিটোরিয়াম। যেন কোনো কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে সে। নাক কুচকালো, মোরগের মতো ঘাড় কাত করলো, হাসলো, ভুকুটি করলো। তাকিয়ে আছে সবাই। মুসা নাটক বোঝে না, কিন্তু অ্যানি আর ডলির অভিনয় দেখে এটুকু অন্তত বুঝলো দুজনের মধ্যে কে ভ্যাম্পায়ারের অভিনয় ভালো করতে পারবে। ডায়লগ বলা শেষ হতেই তুমুল হাততালি পড়তে লাগলো। লজ্জা পেল অ্যানি, লাল হয়ে গেল। মঞ্চ থেকে নেমে এগিয়ে এলো মুসার দিকে। তুমি দারুণ অভিনয় করো, প্রশংসা করলো মুসা। সত্যি বলছো? পার্টটা পেলে খুব খুশি হতাম। ওর চকচকে বাদামি চোখের দিকে তাকিয়ে রইল মুসা। কোমল, কেমন যেন পুরানো ধাতের চোখ। হৃৎপিণ্ডের গতি বেড়ে যাচ্ছে ওর। ভ্যাম্পায়ারের বয়সের কোনো ঠিক ঠিকানা থাকে না। কোন আমলের মানুষ আনে? এখান থেকে বেরিয়ে কোন কোনো কাজ আছে তোমার? জানতে চাইল আনে। না। চলো না তাহলে হেঁটে আসি কোনোখান থেকে। সৈকতে যাবে? তা যাওয়া যায়। ভ্যাম্পায়ারের সঙ্গে বেড়াতে যাওয়ার কথা ভেবে বুকের মধ্যে কাঁপুনি শুরু হয়ে গেল মোসার। কিন্তু এনে কি সত্যি ভ্যাম্পায়ার? বাইরে নির্জনতার মধ্যে না গেলে সেটা বোঝা যাবে না। প্রমাণ করতে হলে ঝুঁকি নিতে হবে। ভূতের সঙ্গেই বেরোতে হবে। দাঁড়াও, আসছি বলে বাথরুম সারতেই বোধহয় মঞ্চের পেছনের পর্দা সরিয়ে ওপাশে চলে গেল অ্যানি। জমছে ভালোই, ভাবল মুসা। দ্রুত পরিচয় হচ্ছে অনেকের সঙ্গে। যত বেশি মানুষের সঙ্গে জানাশোনা হবে তত ভালো। ভ্যাম্পায়ারের খোঁজ পাওয়া সহজ হবে। কোনজন যে ভ্যাম্পায়ার কাছাকাছি না এলে বোঝা যাবে না। সিটের দিকে ফিরে দেখলো রবিনার কণিকা বেরিয়ে যাচ্ছে। পেছনে এসে দাঁড়ালো ডলি। বলল, কিছুক্ষণের মধ্যে কে কোন পার্টটা পাবে ঘোষণা করবেন মিসেস রথরক। তুমি যেটা চাইছো পাবে বলে মনে হয়? না পাওয়ার কোনো কারণ আছে? চোখের পাতা শুরু হয়ে গেল ডলির। না না, তা বলছি না। ডলির প্রতিক্রিয়া দেখে অবাক হলো মুসা। তুমি কি ভাবছো সেটা জানতে চাচ্ছিলাম। রাগার কিছু কিন্তু বলিনি। সামলে নিল ডলি। পার্টটা আমিই পাবো। অভিনয় তেমন বুঝি টুঝি না, তবে আমার মনে হয়েছে ভালো অভিনয় করেছো তুমি। চেহারা আবার স্বাভাবিক হয়ে এলো ডলির। বাইরে যাবে? চলো না, ঘুরে আসি। বদ্ধ ঘরে ভালো লাগছে না। তোমার সঙ্গে যেতে পারবো না। কেন? ঘাড় বাঁকিয়ে তাকালো ডলি। ঘাবড়ে গেল মোসা। আবার রেগে যাবে না তো? না, আর রাগলো না ডলি। মোচার চোখের দিকে তাকালো। আঠার মতো আটকে গেল যেন দৃষ্টি। মুসার মনে হতে লাগলো তাকে কোনো অদ্ভুত জায়গায় স্বপ্নের মধ্যে টেনে নিয়ে চলেছে মেয়েটা। নিচের অন্ধকার খাদের মধ্যে তলিয়ে যাচ্ছে সে। এমন লাগছে কেন? জোর করে চোখ সরিয়ে নিল। অবাক হলো ডলি, সেই সঙ্গে হতাশ। অভিমানের সুরে বলল, আমার সঙ্গে যেতে পারবে না কেন? অ্যানিকে কথা দিয়ে ফেলেছি, ওর সঙ্গে বেরোবো। হতাশা ছেয়ে দিল ডলির চেহারা। ওর অবস্থা দেখে মায়া লাগলো মুসার। তুমি যেতে চাও, আগে বললে না কেন? তাহলে অ্যানিকে আর
অ্যাটেনশন প্লিজ, জোরে জোরে বলতে লাগলেন মিসেস রথরক। আমার কথা শোনো, নাটকের জন্য যারা যারা সিলেক্টেড হয়েছ তাদের নাম ঘোষণা করছি। সবাই তোমরা ভালো অভিনয় করেছ, এত ভালো যে কাকে বাদ দিয়ে কাকে নেব সেটা ঠিক করতেই বেকায়দায় পড়ে গেছি। সবাইকে নেয়ার মতো এত চরিত্র আমাদের নাটকে নেই, তাই বাধ্য হয়ে কয়েকজনকে বাদ দিতে হয়েছে। যারা বাদ পড়েছে তাদের দুঃখ ঘোচানোর জন্যে প্রচুর ভালো ভালো কথা বললেন তিনি, সান্ত্বনা দিলেন। শেষে নাম ঘোষণা করতে লাগলেন। টনি, রবিন, মুসা তিনজনেই সুযোগ পেল কণিকা আর কিমি। অ্যানিকে মেইন রোলটা পেতে দেখে অবাক হলো না মুসা। ডলিকে দেয়া হলো একটা বড় চরিত্র। ডলি তাতে খুশি হতে পারল না মোটেও। অ্যানি যেটা পেয়েছে সেটা চেয়েছিল সে। মুসা, রোলটা পেয়েই গেলাম শেষ পর্যন্ত। উল্লাসে ফেটে পড়ার উপক্রম হলো অ্যানির। পাবে সে তো জানা কথা, তোমার পাওয়ার ব্যাপারে এক বিন্দুও সন্দেহ ছিল না আমার। সত্যি বলছো? মিথ্যে বলবো কেন? থ্যাংক ইউ, ঝলমলে হাসি উপহার দিল অ্যানি। চলো বেরোই, নাকি আরও থাকবে? না আর কি, হয়েই তো গেল। টেস্ট দিলাম, চান্স পেলাম, ব্যাস। এগিয়ে গিয়ে দরজাটা খুলল মুসা, ধরে রাখলো অ্যানির বেরোনোর জন্যে। বাইরে বেরিয়ে আগে আগে হাঁটতে শুরু করলো অ্যানি। মুসাও পা বাড়িয়েছে। কুট করে শব্দ হলো পেছনে, ফিরে তাকালো। সাত করে একটা ছায়া সরে গেল দরজার কাছ থেকে। ক্ষণিকের জন্য আলো পড়ল ছায়াটার মুখে। ডলিকে চিনতে ভুল হলো না তার। একটা মুহূর্ত তাকিয়ে রইল ডলি, তারপর দড়াম করে লাগিয়ে দিল দরজাটা। রাগ দেখালো। মুসার সঙ্গে বেরোতে না পারার দুঃখ ভুলতে পারছে না। কিছু করার নেই মুসার, অ্যানিকে কথা দিয়েছে আগে। 5। সৈকতে হাঁটতে হাঁটতে চাঁদের দিকে মুখ তুলে তাকালো অ্যানি। জ্যোৎস্নায় অনেক বেশি আকর্ষণীয় লাগছে ওকে। মেয়ে ভ্যাম্পায়াররা যে সুন্দরী মেয়ের রূপ ধরে আসে ভোলেনি মুসা, কিন্তু অ্যানিকে ভ্যাম্পায়ার ভাবতে ভালো লাগলো না। তবে অসতর্কও হলো না। ভ্যাম্পায়াররা নানা ছলনা জানে। ওদের মায়ার জালে জড়ালে রিকি আর জিনার অবস্থা হতে দেরি হবে না তারও। পানির কিনার দিয়ে হাঁটছে ওরা, নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। ডানে পাথরের জেটিতে আছড়ে পড়ছে ঢেউ। সামনের দিকে হাত তুলে অ্যানি জিজ্ঞেস করলো, ওরা কি তোমার বন্ধু? পানিতে নেমে পাশাপাশি হাঁটছে রবিন আর কণিকা। ঢেউ আছড়ে পড়ছে ওদের পায়ে। মেঘের আড়ালে চলে গেল চাঁদ। অন্ধকারে হারিয়ে গেল দুজন। আবার যখন বেরোলো চাঁদ, আর দেখা গেল না ওদের। অবাক হলো মুসা, এত তাড়াতাড়ি গেল কোথায় ওরা? কয়েক মিনিট নীরবে হাঁটল মুসা আর অ্যানি। আবার মেঘের আড়ালে ঢাকা পড়েছে চাঁদ। অনবরত চলতে লাগলো চাঁদের এই লুকোচুরি খেলা। অ্যানি বলল, রাত নিশ্চয় অনেক, কটা বাজে? অন্ধকারে ঘড়ি দেখার চেষ্টা করলো মুসা, দেখা যাচ্ছে না। 11টার বেশিই হবে। বাড়ি যাওয়া দরকার, দেরি করলে আম্মা চিন্তা করবে। বাহ, ভ্যাম্পায়ারের আবার আম্মাও থাকে, ভাবলো মুসা। যদিও এখন পর্যন্ত কোনো রকম অস্বাভাবিক আচরণ করেনি অ্যানি। সময় নিচ্ছে আর কি, ধৈর্য ধরে সুযোগের অপেক্ষায় আছে। কাল যাচ্ছ তো থিয়েটারে? জিজ্ঞেস করলো মুসা। নিশ্চয়, চলো তোমাকে দিয়ে আসি। লাগবে না, আমি একাই চলে যেতে পারবো। শুধু শুধু কষ্ট করতে হবে না তোমার। শহরের দিকে রওনা হয়ে গেল অ্যানি। যতক্ষণ দেখা গেল ওকে তাকিয়ে রইল মুসা। ধীরে ধীরে বালিয়াড়ির ওপাশে হারিয়ে গেল অ্যানি। খুব ভালো লাগছে আমার, কিমি বলল। আজকের রাতটা খুব সুন্দর। আমারও ভালো লাগছে, টনি বলল। সৈকতের কিনারে সাগরের দিকে মুখ করা বারান্দায় বসে আছে দুজনে। মস্ত কটেজটা ভাড়া নিয়েছেন টনির বাবা। চলো না সৈকতে হেঁটে আসি। কি দরকার, এখানেই তো ভালো লাগছে। তা লাগছে, গেলে আরো ভালো লাগতো। সুযোগের অপেক্ষায় আছে কিমি। টনিকে সম্মোহিত করে
ওষুধ শুকিয়ে কাবু করে রক্ত খাওয়ার অপেক্ষা। এভাবে বসে থাকলে সে সুযোগ পাবে না। উঠে দাঁড়ালো সে। রেলিংয়ের কাছে গিয়ে পেট ঠেকিয়ে দাঁড়ালো। খানিকক্ষণ বসে থেকে টনিও উঠে গেল। ফিরে তাকালো কিমি। টনির মুখোমুখি হলো। জ্যোৎস্নায় খুব সুন্দর লাগছে ওকে। টনির চোখ আটকে গেল কিমির চোখে। আরো কাছে চলে এলো কিমি। হাত নাড়ল টনির নাকের সামনে। কিমির চাউনিতেই কেমন যেন হয়ে গিয়েছিল টনি। মিষ্টি গন্ধে অবশ্যই আসতে লাগলো শরীর। ওর কাঁধে দুই হাত রাখলো কিমি। ধীরে ধীরে মুখটা নামিয়ে আনতে লাগলো গলার কাছে। চোখের সামনে দেখতে পাচ্ছে দপদপ করছে শিরাটা। মুহূর্তে খিদে জাগিয়ে উঠল। প্রবল হয়ে গেল রক্তের তৃষ্ণা। ঠোঁট দুটো ফাঁক হয়ে গেল আপনা আপনি। বেরিয়ে পড়ল তীক্ষ্ণ মাথাওয়ালা সদন্ত। কুটুস করে ফুটিয়ে দিলেই হলো এখন। রক্ত বেরিয়ে আসবে ফেনকি দিয়ে। চুষে চুষে খাবে সে। সাবধান, অত উতল হয়েও না। নিজেকে হুঁশিয়ার করলো কিমি। লোভ সামলাও। রক্ত শুষে ওকে ছিবড়ে বানিয়ে ফেলো না। ও মরে গেলে ভীষণ বিপদে পড়বে। শিরাটার উপর মুখ নামালো সে। দাঁত চেপে ধরল। ফুটিয়ে দিতে যাবে, ঠিক এই সময় শোনা গেল তীক্ষ্ণ চিৎকার। এই, কি করছো তোমরা? ঝটকা দিয়ে মুখ সরিয়ে এক লাফে পিছিয়ে গেল কিমি। ঠোঁট দিয়ে চেপে ঢেকে ফেলল দাঁত দুটো। গলা শুনে বুঝতে পারল টনির বোন সিসি। সর্বনাশ, শঙ্কিত হলো কিমি। বিচ্ছু মেয়েটা সদন্তর দুটো দেখে ফেলেনি তো? টনিরও ঘোর কেটে গেল। চিৎকার করে উঠল, সিসি, চেঁচাচ্ছিস কেন? দেখতে এসেছিলাম তোরা কি করছিস বলে হি হি করে হাসতে লাগলো সিসি। রাগ আগ্নেয়গিরির লাভার মতো ফুটতে শুরু করলো কিমির মগজে। সিসির ঘাড় চেপে ধরে ওর গলাতেই দাঁত ফুটিয়ে দিতে ইচ্ছে করলো, কিন্তু সেটা করতে যাওয়া হবে চরম বোকামি। যতই ঝগড়া করুক, মনকে প্রচন্ড ভালোবাসে টনি। মুসা আর রবিনও পছন্দ করে। সিসির কিছু হলে ভ্যাম্পায়ারের পেছনে আধা জল খেয়ে লাগবে তিনজনে। সাংঘাতিক বিপদে ফেলে দেবে। স্যান্ডি হলো ছাড়তে বাধ্য করবে। নিজেকে শান্ত করার চেষ্টা চালালো কিমি। পারছে না কোনো মতে। পেটে খিদে না থাকলেও এক কথা ছিল, এখানে থাকলে নিজেকে সামলাতে না পেরে সে কোন অঘটন ঘটিয়ে বসে কে জানে। চলে যাওয়াই ভালো। আমি যাই টনি বলে আর একটা মুহূর্ত দাঁড়ালো না সে। দ্রুত বারান্দা থেকে নেমে লম্বা লম্বা পায়ে হাঁটতে শুরু করলো। কানে এলো ওর চলে যাওয়ার জন্যে বোনকে দায়ী করে বকাবকি শুরু করেছে টনি। রাত দুপুরে ঘন ঘন কলিং বেলের শব্দে ঘুম ভেঙে গেল মুসার। এত রাতে কে? আধো ঘুম দিয়ে বিছানা থেকে নামলো সে। দরজা খুলতে চলল। দরজায় দাঁড়িয়ে আছে দুজন পুলিশ অফিসার। মুসার নাম জানতে চাইল একজন। মুসা। পুরো নাম? মুসা আমান। আজ রাতে এনিট ক্যামেরনের সঙ্গে সৈকতে গিয়েছিলে? হ্যাঁ। ডলে ডলে চোখ থেকে ঘুম তাড়ানোর চেষ্টা করলো মুসা। কেন? কিছু হয়েছে নাকি? কটার সময় শেষ দেখেছ ওকে? এই 11টা, সাড়ে 11টা হবে। তোমার আব্বা আছেন বাসায়? না, মাকে নিয়ে বেড়াতে গেছে হামার হেডে। বলে গেছে শনিবার নাগাদ আসবে। কেন, বাবাকে দরকার? না, তোমাকেই দরকার। পরস্পরের দিকে তাকালো দুই অফিসার। একজন পুরুষ, 6 ফুটের বেশি লম্বা, মাংসপেশির পাহাড় মনে হয়। দ্বিতীয়জন কঠোর চেহারার মহিলা। দুজনেই গম্ভীর। অ্যানের কিছু হয়েছে জানতে চাইল মোসা। ওকে পাওয়া যাচ্ছে না, অফিসার জানালো। কে খবর দিল আপনাদের? ওর আম্মা। তার মানে সত্যি সত্যি আম্মা আছে অ্যানির? ভ্যাম্পায়ার নয় সে। কোথায় তাকে শেষ দেখেছ জানতে চাইল মহিলা অফিসার। সৈকতে। সৈকতের কোনখানে? শহরের কিনারে, একটা বালিয়াড়ির কাছে। কমিউনিটি থিয়েটার থেকে বেরিয়ে ওখানে হাঁটতে গিয়েছিলাম আমরা।
জায়গাটা আমাদের দেখাতে পারবে? মাথা ঝাঁকালো মোসা। কাপড় পরে তাহলে এসো একটু আমাদের সঙ্গে। পেট্রোল কারের পেছনে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে মোসা। বেশে বেশে যেন সরে যাচ্ছে নির্জন ঘুমান্ত শহরটা। খড়খড় করছে টু ওয়ে রেডিওর স্পিকার। কথা হচ্ছে, কিন্তু কার সঙ্গে কথা বলছে অফিসাররা বুঝতে পারল না সে। অ্যানির কথা ভাবতে লাগলো। মনে পড়ছে ওর চকচকে চুল, উজ্জ্বল হাসি। আস্তে চালান। শহরের কিনারে পৌঁছে অফিসারদের বলল সে। আর একটু সামনেই। মসৃণ রূপালী সৈকতটার দিকে তাকিয়ে আছে সে। হঠাৎ বলে উঠল, হ্যাঁ থামুন, এখানেই। সঙ্গে সঙ্গে ঘ্যাস করে ব্রেক কষল অফিসার। গাড়ি থেকে নামলো মোসা। ছোট বালিয়াড়িটার দিকে এগিয়ে গেল। হাঁটতে গিয়ে ঠান্ডা বালি ঢুকছে জুতোর মধ্যে। ওর ঠিক পেছনেই রয়েছে দুই পুলিশ অফিসার। ওদের হাতের শক্তিশালী টর্চের রশ্মি হলুদ আলোর বৃত্ত সৃষ্টি করছে বালিতে। এখানেই হাঁটছিলাম আমরা, মোসা বলল। গালে এসে লাগছে সাগরের ফুরফুরে হাওয়া। নোনা গন্ধের সঙ্গে মিশে আছে পচা শ্যাওলার গন্ধ। পেছনে দুদিকে সরে গিয়ে আলো ফেলে ফেলে দেখতে শুরু করলো দুই অফিসার।